মাটিতে লড়াই, এই লড়াই এই গোটা রাষ্ট্র জুড়ে যে অসংখ্য কমরেডরা আমাদের প্রত্যেকদিন প্রাণ দিয়েছেন, তাদের রক্তের বদলাতে এই রাজ্যের মাটিতে কাজ কারখানার যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার লড়াই। এই লড়াই যখন হচ্ছে গোটা ভারতবর্ষের মাটিতে, গোটা राज्य माटीते, तब देखा गया है कि हम लोग जब बोल रहे हैं कि আমরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাব না, আমাদেরকে এখানে পার্মানেন্ট চাকরি দিতে হবে, তখন ওরা বলছে যে আমাদের একজন নেত্রী আছে, ওকে নাকি বাজিগার বলে। ওদের নাকি একটা নেত্রী আছে, ওকে নাকি বাজিগার বলে। আমরা বললাম বাজিগার কেন বলে? বলছে দেখেননি শাহরুখ খানের বাজিগারের সিনেমা, मुझे हार कर जीतने वालों को बाजीगर कहते हैं। एक बार हेरे निये सप्ली का परीक्षा दिए निजर चाकरी परमानेंट করার জন্য যারা ব্যস্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই পলিসির বিরুদ্ধে, আমাদের লড়াই এই বিজেপির গভর্নমেন্ট, এই মোদি সাহেব বলতে हैं सबका साथ और सबका विकास। अरे অন্তত পক্ষে নিজের জন্মদিনের দিনটা অন্তত পক্ষে মিথ্যা থেকে বেরিয়ে আসুন। বলছে झूठ का चेहरा देखे हो? বললাম পশ্চিমবঙ্গের রাজ্যের রাস্তায় পোলে পোলে মিথ্যে हाथ जोड़ করে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। और झूठ का उम्र कितना? तो बोले 71 साल में ट्विटर में ट्रेंड नहीं हुआ, वही है झूठ का उम्र 71 साल। 71 বছরে বললাম আমার জন্মদিনে আমরা 2 কোটি ভ্যাকসিন দেব, আর গোটা রাজ্যে গোটা ভারতবর্ষে ভ্যাকসিনেশনের জন্য আমাদের সাধারণ মানুষেরা তারা লড়াই করছে, তারা মরছে প্রত্যেক দিন। লকডাউন, কাজের অধিকার, কারখানা বন্ধ হয়ে যাওয়া, দেশটাকে বিক্রি করে দেওয়া, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেঁচে যাওয়া জলের দরে। कोई पूछा कि साहब घर कैसे चलाएंगे? कोई पूछा उनसे कि साहब घर कैसे चलाएंगे मोदी जी से? तो उनको शर्म नहीं आता है? আমি আমার ঘর পরিবার ছেড়ে দিয়ে চলে এসেছি, তোমাকেও ঘর পরিবার পালন করতে হবে না, তোমাকেও ঘর পরিবার পালন করতে হবে না। अरे अधूरा लिखाई पढ़ाई, अधूरा चाय बेचने वाला, अधूरा अपना जीवन में भी है, আর তারপরে বলছে যে আধা বুদ্ধির মাথাতে গোটা ভারতবর্ষকে চালিয়ে নেব। আর এই ভারতবর্ষকে চালাতে গিয়ে প্রতিদিন যাদের উপরে খাড়ার ঘা নামিয়ে নিয়ে আসছে তারা হলো আমরা, বেকার যুবক যুবতীরা, ছাত্রছাত্রীরা, ডিজিটাল ডিস্টেন্সের নামে, পরিযায়ী শ্রমিকের নামে, কলকারখানা বিক্রি করে দেওয়ার নামে, গোটা দেশটাকে জলে জলে কর্পোরেটদের হাতে বিক্রি করে দেওয়ার নামে যারা একটার পর একটা পলিসি নিয়ে দেশের সংসদের ভেতরে আইন তৈরি করে বুলডোজার চালিয়ে দিতে চাইছে, আর আমাদের রাজ্যে বিধানসভার ভেতরে একটার পর একটা আইন আর অধিবেশন নিয়ে এসে সংখ্যাগরিষ্ঠতার অহংকারে বলছে আমরা চালিয়ে নেব। আরে সাহেব 213টা সিট দিতে গেলে চোর কখনো সাধু হয়ে যায় না, চোরই থাকবে, চোরগুলো চোরই থাকবে। আর এই চোর আর দুর্নীতির হত্যাকারীদের খিলাফ हम लोगों का समावेश है। আর ওই সমাবেশে যারা উপস্থিত হয়েছে, যারা আমাদের শহীদ পরিবারের কমরেডরা আছেন, যারা আমাদের এখানে যে কমরেডরা প্রত্যেক দিন লাঞ্ছিত প্রতারিত কেস খেয়েছেন, মার খেয়েছেন, প্রত্যেকটা দিন রেড ভলেন্টিয়ারের নামে মানুষের পাশে দাঁড়িয়েছেন, লড়াই আন্দোলন করেছেন, সেই সমস্ত কমরেডদের পক্ষ থেকে এই 28 লক্ষের বেশি মেম্বারশিপের পক্ষ থেকে দেব মেজাজ শেষ কথা বলবার। সেই মেজাজ আজকে আমাদের এই শহীদ বেদির প্রাঙ্গণে এই মেজাজটা শেষ কথা বলছে। মেজাজের সাথে যারা নিজেদের মেজাজটাকে অটুট রাখতে চাইছেন তাদেরকে লাল সেলাম জানিয়ে আমাদের দরজা খোলা রইল। এই দরজায় আসুন, লড়াইটা সামনে সামনে হবে। প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। আমি আমাদের সমাবেশ মঞ্চে আমাদের রাজ্যের ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতিকুর রহমানকে আমরা আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা আমন্ত্রণ জানাচ্ছি তাকে আসতে। এখন আমাদের এই সমাবেশ মঞ্চে আমি আমাদের সংগঠনের সম্পাদক কমরেড সাইন মিত্রকে বলার জন্য আমি অনুরোধ করছি। কমরেড সভাপতি, আজকের সমাবেশের প্রধান বক্তা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের গোটা দেশ জুড়ে মুখ, ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক
কমরেড মোহাম্মদ সেলিম আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের ডিওয়াইএফআই সর্বভারতীয় সম্পাদক বর্তমানে কমরেড অভয় মুখোপাধ্যায়, গোটা রাজ্যের যুব জীবনের উত্তাপ নিয়ে যারা লড়াই করছেন, আমাদের ডিওয়াইএফআই মঞ্চে যে সংগঠক কর্মী নেতৃত্বরা আছেন, আর উজাড় করা ভালোবাসা দিয়ে এই সমাবেশকে যারা আপনারা সফল করে তুললেন, আপনাদের সবাইকে আমি ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। উত্তর দিনাজপুর জেলা এবং তার রায়গঞ্জে এবার ডিওয়াইএফআই 19তম রাজ্য সম্মেলন। এই উত্তর দিনাজপুর জেলা এবং রায়গঞ্জের মানুষ যেভাবে উজাড় করা ভালোবাসা দিয়ে এই সম্মেলন সফল করতে এবং এই সম্মেলন গ্রহণ করতে একটা নতুন ইতিহাস তৈরি করলেন, তার জন্য ডিওয়াইএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার মানুষ, রায়গঞ্জের মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা এবং আমাদের লাল সালাম। সমাবেশ নাকি ওরা আটকাবে? লরি থেকে ভিক্ষা চাওয়া পুলিশের ডিওয়াইএফআই সমাবেশ আটকাবার হিম্মত নেই। পুলিশের লাঠি ওটা ঝান্ডার লাঠি, ডিওয়াইএফআই এটা জানে। যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতাম, থানার ভেতরে সমাবেশ করতাম, দেখতাম হিম্মত কত বড় আটকানোর। সমাবেশটা সম্মেলনের অঙ্গ। বিজেপির বিরুদ্ধে গোটা দেশে বামপন্থীরা কোন লড়াই লড়ছে? ত্রিপুরা বাংলাকে এক সূত্রে বাঁধার জন্য আমাদের মানিক সরকার আমাদের আহ্বানে সাড়া দিয়ে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন। তার কথায় আমরা সমৃদ্ধ হতাম। বাংলার মানুষ ত্রিপুরার মানুষের কাছে অন্য বার্তা, ত্রিপুরার মানুষ বাংলার কাছে বার্তা পাঠাতো, মিলেমিশে একাকার হতো। সেই সমাবেশ বানচাল করতে চেয়েছিলেন। সেলিমদা আমাদের বলতেন, গোটা দেশের অভিজ্ঞতা ডিওয়াইএফআই তাদের হাত দিয়ে তৈরি। আজকে আমরা যে লড়াই লড়ছি, কতটা যোগ্যতা দক্ষতার সঙ্গে পারছি, কোথায় পারছি না, এই অভিজ্ঞতা শেয়ার করবার জন্য, এই লড়াই বুঝে নেওয়ার জন্য এই সমাবেশ। সেই সমাবেশ বাতিল করতে চেয়েছিলেন। লড়াই 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 রাস্তায় হবে, কারো বাড়িতে কোন মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় হবে না। লড়াইয়ের রাস্তা বেছে নেওয়ার জন্যই আমাদের এই 19তম সম্মেলন। গণতন্ত্রে হার জিত থাকবে, আপস এন্ড ডাউন থাকবে। 98 সালে তৈরি হওয়া তৃণমূল হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত, এখন 213টা সিট পেয়েছে। সব অপরাধ মাফ হয়ে যায়নি, সব অন্যায় পার পাবেন না, সব চোর সাধু হয়নি। লড়াই ওর বিরুদ্ধে হবে। এরা কি বলছিল যে মুখ্যমন্ত্রী আবার ছাত্রী পরীক্ষায় বসেছে আর 2024-এ প্রধানমন্ত্রী কোয়ালিফাই করতে পারবে না। বিজেপি মুক্ত ভারত, বামপন্থীদের নেতৃত্বে সে লড়াই শুরু হবে গোটা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী অপেক্ষা করুন, রাস্তায় আমরা আছি। বড়লোক বাবার বোকাতে ছেলের মতো আমাদের দেশের সব সম্পদ তিল তিল করে যেগুলো মানুষ তৈরি করেছিল, প্রাকৃতিক সম্পদ বা জনগণের সম্পদ, সেগুলো একটার পর একটা বিক্রি করে দিচ্ছেন। আগে স্টেশনে চা বিক্রি করতেন, এখন চায়ের দোকানটাই স্টেশন সমেত বেচে দিচ্ছে। 22,000 27,000 কিলোমিটার জাতীয় সড়ক, ব্যাংক বিমা দিয়েছিলেন, 109টা ট্রেন, 405টা প্ল্যাটফর্ম, আর তার সঙ্গে হাজার হাজার আমাদের দেশের এই প্রাকৃতিক সম্পদ, জনগণের সম্পদ, ওগুলো লুট হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। কর্পোরেটের কাছে বিক্রি করছে, কর্পোরেটের গ্রাসের কাছে ছেড়ে দিচ্ছে। আম্বানি আদানিরা কোটিপতি হচ্ছে আর তাদের দালালি করছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী চেয়েছিলাম, আম্বানি আদানিদের দালাল চাইনি। দালাল মুক্ত দেশ তৈরি করে জনগণের প্রধানমন্ত্রী, তার জন্য লড়াই। সেই লড়াইতে ভাঙতে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, বর্ণের নামে মানুষকে ভাগ করছে। হিন্দু, মুসলমান, জাত পাত, আদিবাসী, বাঙালি, রাজবংশী, নেপালি, সবাই ওরা ভাগ করার চক্রান্ত করছে। আর ডিওয়াইএফআই তার 19তম সম্মেলন থেকে তখন স্লোগান দিচ্ছে, ঐক্য ঐক্য ঐক্য, লড়াই আর সম্প্রীতির ঐক্যে ওই ধর্মীয় মেরুকরণ ভাঙবো, সাম্প্রদায়িক মেরুকরণ ভাঙবো, রাজনীতির মেরুকরণ ভাঙবো।
থাকবো, মিডিয়ার হিম্মত হবে না ওই মেরুকরণকে টিকিয়ে রাখা। এই দাড়িভিড় উত্তর দিনাজপুর জেলা, সেই দাড়িভিড়কে দুটো স্কুল ছাত্রকে খুন করে দিলেন গুলি চালিয়ে, তারপর ধর্ম নামে তাদের ভাগ করতে চাইলেন। সেদিন ওই দাড়িভিড়ের মাটি থেকে এই ডিওয়াইফাই আমরা বলেছিলাম ঐক্যের কাছে কোনো আত্মসমর্পণ নয়, লড়াইয়ের ময়দানে কোনো আত্মসমর্পণ নয়। সেই লড়াই সামনের দিকে জারি রয়েছে। বিজেপি টেনিয়া তৃণমূল কংগ্রেস কোনো সুযোগ দিতে পারবে না বিজেপিকে। খেলা হচ্ছে, আপনি ত্রিপুরায় গেছেন বিজেপির হয়ে খেপ খেলতে, আর ত্রিপুরা থেকে বিজেপি বা গোটা দেশের বিজেপি পশ্চিম বাংলায় এসছে তৃণমূলের হয়ে খেপ খেলতে। 213টা আসন, আমরা বলছি সব অপরাধ, কোনোটাই মাফ হবে না। বেকার যুবকের ভবিষ্যৎ ক্ষত বিক্ষত করেছেন, আমাদের জীবন জীবিকা তছনছ করে দিয়েছেন, নিম্নে ছিবড়া বানিয়ে দিয়েছেন। চাকরি হয়নি, কাজ হয়নি, দুর্নীতি, স্বজন পোষণ, এসএসসি, টিএসসি, টিএস নেই, কর্মসংস্থানমুখী শিল্পায়ন নেই, মানুষ খালি লাইনে দাঁড়িয়ে। কিন্তু দীর্ঘস্থায়ী লড়াই, দীর্ঘস্থায়ী কর্মসংস্থান, দীর্ঘস্থায়ী বাঁচার কোন ব্যবস্থাই সরকার করেনি। তাই এই সরকারের সঙ্গে ও যেদিন 213টা জিতেছে, সেদিন প্রতি ইঞ্চিতে ওর সঙ্গে বোঝাপড়া হবে, হিসাব আমরা বুঝে নেব। আমাদের ভবিষ্যৎ আমরাই করব। লড়াই চোখে চোখ রেখে লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই করব। মইদুল শহীদ হয়েছে, চলে গেছে, মইদুলের দেহ কাঁধে নিয়ে আমরা মিছিল করেছি। আজকে ডিওয়াইফাই 28 লক্ষ কমরেড তৈরি আছে মইদুল হওয়ার জন্য। প্রতিদিন জন্মাচ্ছে হাজার হাজার মইদুল, রক্তে মইদুল হওয়ার নেশা আমাদের মধ্যে মিশে আছে। তাই আজকের এই সমাবেশ ওরা ভেঙে দিয়েছে। শহীদকে সাক্ষী রেখে আজকের এই সমাবেশ, মইদুলের রক্তকে সাক্ষী রেখে আজকের এই সমাবেশের পর 19তম রাজ্য সম্মেলন, আর সেখান থেকেই আমাদের স্লোগান মইদুলের রক্তকে সাক্ষী রেখে লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম, শুধু আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। 19তম রাজ্য সম্মেলন সেই প্রাপ্য বুঝে নেবে। আপনারা এই ঐতিহাসিক সমাবেশকে সফল করার জন্য আরেকবার পুলিশ জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব। আমাদের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। আমাদের প্রতিনিধি এখানে সংহিতা আছেন, সংহিতাকে আমরা মঞ্চে, সংহিতা মজুমদার প্রতিনিধি আমরা মঞ্চে ডাকছি, তাড়াতাড়ি তার সাথে আছে। এখন আমাদের এই সমাবেশে এই লড়াইয়ের বার্তা যিনি রাখবেন আমাদের রাজ্যে, আমাদের দেশে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমাদের দেশের সর্বভারতীয় সম্পাদক কমরেড অভয় মুখার্জি। আমি অভয় মুখার্জিকে তার প্রিয় কমরেড মানিক সরকার, আমাদের লড়াই সংগ্রামের সাথী, আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন সারা দেশে। আমাদের সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড সেলিম দা, আমাদের অন্যান্য রাজ্যের নেতৃবৃন্দ হিমাচল থেকে এসছেন, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে এসছেন, মহারাষ্ট্র থেকে এসছেন এবং সমবেত কমরেডগণ এবং বন্ধুগণ, আমি খালি একটা কথাই আমি বলতে চাই আপনাদের কাছে যে আমরাই পারি, ডিওয়াইফাই পারে সমস্ত প্রতিকূলতাকে ওভারকাম করে সামনের দিকে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রেরণা যে ডিওয়াইফাই পারে, আজকে যেভাবে এরা সমাবেশটাকে বানচাল করতে চাইল, তার বিরুদ্ধে এই সমাবেশটা করে দেখিয়ে ডিওয়াইফাই এটা প্রমাণ করলো আমরাই পারি, আমরাই পারবো। ভবিষ্যৎটা আমাদেরকেই করতে হবে, অন্য কেউ আমাদের হয়ে করে দেবে না। আপনারা জানেন যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। বলছে রাজ্যে নাকি বামপন্থীরা শূন্য হয়ে গেছে। আমি অনেক বক্তৃতা করব না। এখানে যারা তৃণমূল করেন, এখানে যারা বিজেপি করেন, ডিওয়াইফাইয়ের মিছিলটাকে আটকানোর জন্য যারা রাত দিন চেষ্টা করেছেন, রাতে ঘুমননি ভালো করে, কি করে যে মিছিলটা আটকে দেওয়া যায়, কি করে সমাবেশটা বাতিল করা যায়। দুঃখের হলেও এটা সত্যি, শুধু রায়গঞ্জ না, সারা পশ্চিম বাংলায় যখন দ্বিতীয়বার কোভিড হয়েছিল, রাত্রে বেলায় তৃণমূল নেতার
পরেও প্রথম ফোনটা করেছে ডিওয়াইএফআই কমরেডকে, ভাই একটু এসো, একটু অক্সিজেনটা দাও, আমাকে একটু বাঁচাও, তৃণমূলের নেতা টাকা থেকে ব্যস্ত। আর আমাদের কমরেডরা রাতের পর রাত জেগে পিপি কিট পরে হাসপাতালে গেছে, মরদেহ নিয়ে গিয়ে সৎকার করেছে। তৃণমূলের নেতা, বিজেপির নেতা কাউকে বাদ দেয়নি। এত বড় মন নিয়ে এই কাজ ডিওয়াইএফআই করতে পারে। আমি তো সব জায়গায় বলি, জন্ম থেকে আমরা স্লোগান দিয়েছি, সকলের জন্য কাজ চাই। সকলের কাজ মানে হিন্দুর কাজ, মুসলমানের কাজ, খ্রিস্টানের কাজ, বামুনের কাজ, আদিবাসীর কাজ, ছেলের কাজ, মেয়ের কাজ, তৃণমূলের কাজ, বিজেপির কাজ, সিপিএম এর কাজ, সবার কাজ। আমরা বলিনি তো আমাদের কাজ দাও। ভারতবর্ষে আর একটা সংগঠন দেখাতে পারবেন না যারা এত বড় হৃদয় নিয়ে বলেছে সব বেকারের কাজ দাও, সব বেকারের কাজ দাও। সেজন্য এখনো এত আক্রমণ, এত কমরেড খুন, এত কমরেড শহীদ, তারপরেও গোটা ভারতবর্ষে যুবদের সবচেয়ে বড় সংগঠনটার নাম হচ্ছে ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আমাদের সংগঠন স্যাক্রিফাইস এন্ড স্ট্রাগল, একদিকে লড়াই, একদিকে সংগ্রাম, আর একদিকে জীবন দিয়েছে আমাদের কমরেডরা। আপনারা জানেন ভগৎ সিংকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, ভগৎ সিং এর মা বিদ্যা দেবী তিনি লাহোরের একটা জনসভায় ভাষণ দিয়েছিলেন। ভগৎ সিং আমাদের প্রেরণা, নওজোয়ান সভা তৈরি করেছিলেন পাঞ্জাবে। ভগৎ সিং এর উত্তরসূরি আমরা। এমনি এমনি ভগৎ সিং হয় না তৃণমূল বিজেপি, এটা শুনে রাখুন। ভগৎ সিং এর মা ভগৎ সিং এর ফাঁসি হয়ে যাওয়ার পরে জনসভায় বলছেন যে আমার একটা ছেলে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রাণ দিয়েছে, আমার কোনো দুঃখ নেই। আমার আরো দুটো ছেলে আছে, যদি তাদেরকেও দেশের জন্য প্রাণ দিতে হয়, ওই দুটো ছেলেকেও আমি দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে ছেড়ে দিতে রাজি আছি। এটা ছিল ভগৎ সিং এর মা। আমাদের এই 19তম রাজ্য সম্মেলন আমরা করছি মইদুলের নামে, বাঁকুড়ার কদুলপুরের ছেলে। আপনারা জানেন মইদুল শহীদ হলো। মইদুল শহীদ হওয়ার পরে তৃণমূলের পুলিশের গুন্ডারা ওকে পিটিয়ে খুন করেছিল। এই তৃণমূলের এই অপরাধ বোধ থেকে বাঁচার জন্য তৃণমূলের নেতারা প্রলোভন দেখাতে শুরু করলো। তোমাকে এই দেবো, এই করে দেবো, মাকে বলছে, বউকে বলছে। আমরা ওর যখন সব সভা করছি, সেলিম দা ছিলেন, আমার মনে আছে হাজার প্রলোভনেও মইদুলের মাকে দিয়ে একটা কথা বলানো যায়নি। মইদুলের মাও সমাবেশে দাঁড়িয়ে বলেছিল এই তৃণমূলের পুলিশের গুন্ডারা আমার ছেলেটাকে খুন করেছে। ভগৎ সিং এর উত্তরসূরি মইদুলরা ওই তৃণমূলের যারা ফেল করে ভবানীপুরে ভোট করে, ওরা কখনো ভগৎ সিং এর উত্তরসূরি নয়। এই দেশটাকে বাঁচাতে পারে না। কি চলছে রাজ্যে? বাচ্চা ছেলে মেয়েগুলো বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাচ্ছে, কোনো ভূক্ষেপ নেই। বলেছিল কলকাতাকে লন্ডন বানাবো। বাঁকুড়া যেটা খরার জেলা, পুরুলিয়া যেটা খরার জেলা, এই দুদিন আগে ওটা ভেনিস হয়ে গেছে। এত জল জমেছে ওখানে, এমন উন্নয়নের ছিল তৃণমূলের। গরিব মানুষের বাড়ি পড়ে যাচ্ছে, গরিব মানুষ অসহায়, ভয়ঙ্কর অবস্থা গোটা রাজ্যে, আর দিদিমণি ভোট করাতে ব্যস্ত। আপনারা জানেন আমাদের দেশের অবস্থা, আমি এই ব্যাখ্যার মধ্যে যাব না। সেলিম দা আছেন, মানিক সরকার আছেন। আমি খালি আপনাদের বলতে পারি বেকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি। বেকারি আমরা হাঁটাতে চাই, কিন্তু এই নরেন্দ্র মোদীর আমলে ভয়ঙ্কর অবস্থা। আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট রেট 11% পেরিয়ে গেছে। নতুন কাজ ভাগ আপনি ছেড়ে দিন। এই আগস্ট মাসে কাজ চলে গেছে নতুন করে 75 লক্ষ ছেলে মেয়ে। গোটা দেশে কোথাও কাজ নেই, গণতান্ত্রিক অধিকার নেই, ধর্মের নামে মানুষকে ভাগ করা হচ্ছে। আমরা যারা ডিওয়াইফাই করি, আমরা বলি এই দুনিয়ায় দু রকম মানুষ আছে, একটা গরিব, একটা বড় লোক। এছাড়া মানুষের কি ভাগ হয়? দুনিয়ার সব গরিবের কষ্ট এক।
একটা হিন্দু বাড়ির ছেলে খেতে না পেলে তার পেটের খিদের যা কষ্ট, একটা মুসলমানের ছেলে খেতে না পেলে তার পেটের খিদের একই কষ্ট। গরিবের পেটের খিদে ধর্ম ধর্ম করে আলাদা করা যায় না। আর এই তৃণমূল বিজেপি এরা গরিব যখন ঐক্যবদ্ধ হচ্ছে, গরিব যখন এক হচ্ছে, তখন তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, এই করে ওরা গরিবের ঐক্যটাকে ভাগ করতে চাইছে। সেজন্য এই প্রচেষ্টা আছে। আমি আপনাদের বলবো, আপনাদের সজাগ থাকতে হবে। আমি শেষ এই কথা বলতে চাই, গোটা গোটা ভারতবর্ষে ডিওয়াইএফআই লড়ছে। আপনারা দেখেছেন ত্রিপুরাতে বিজেপি কি ভয়ঙ্কর আক্রমণ করেছে। আমাদের ত্রিপুরার নেতা নবারুর এসছে, ত্রিপুরা রাজ্যের সেক্রেটারি, ওর বাড়িটা ছিন্নভিন্ন করে দিয়েছে বিজেপির গুন্ডারা। একবার নয়, দুবার ওর বাড়ি ভাঙলো। তারপর দিনে গোটা ত্রিপুরাতে ডিওয়াইএফআই মিছিল করেছে। তামিলনাড়ুতে প্রতিদিন আমাদের কংগ্রেসদেরকে জেলে পুড়ছে, লড়াই করছে, প্রতিবাদ করছে বলে। সেই জন্য এই রাজ্যে, এই দেশে, গোটা ভারতবর্ষ জুড়ে ডিওয়াইএফআই লড়ছে। সকলের কাজ চাই, গণতন্ত্র চাই, আমাদের দেশের সম্প্রীতি আমরা রক্ষা করতে চাই। এই আহ্বান নিয়ে রাজ্য সম্মেলন, এখানে ডেলিগেটরা আছেন, উত্তর দিনাজপুরের মানুষরা আছেন, অনেক মানুষ আছেন যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমি আপনাদের বলবো, কোন বক্তৃতা নয়, জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, জীবনের অভিজ্ঞতা থেকে চিনে নিন কোনটা ঠিক কোনটা ভুল। আমার আহ্বান, দেশ খুব বিপদে আছে, রাজ্য খুব বিপদে আছে। আসুন, আমরা ডিওয়াইএফআই এই বিপদের রাস্তায় নেমেছি। আপনারাও আমাদের পাশে থাকুন, আপনারাও আমাদের লড়াইকে সহযোগিতা করুন, যাতে ক্ষুদিরাম ভগৎ সিংয়ের এই দেশকে আমরা রক্ষা করতে পারি, আমাদের দেশের সম্প্রীতিকে আমরা রক্ষা করতে পারি। আপনাদের কাছে এই কথা রেখে আপনাদেরকে এই লড়াইকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অভিনন্দন কমরেড ডক্টর মুখার্জিকে। এখন আমাদের এই সমাবেশ মঞ্চে বলবেন আমাদের আজকের এই সমাবেশের বক্তা, আমাদের ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক, এই জেলার, এই এলাকার আমাদের প্রিয় প্রাক্তন এমপি, আমাদের নেতা কমরেড মোহাম্মদ সেলিম। আমি কমরেড মোহাম্মদ সেলিমকে আজকের এই সমাবেশে বক্তৃতা করার জন্য অনুরোধ জানাই। লড়ে তো যথেষ্ট লড়ে। সভানেত্রী মীনাক্ষী মুখার্জি, যুব আন্দোলনের আমার পূর্বসূরি মানিকদা, যুব আন্দোলনে আমার উত্তরসূরি নেতৃবৃন্দ এখানে বসে আছেন। এ রাজ্যে, এ দেশে, আমাদের প্রতিবেশী রাজ্যগুলো, আপনারা জানলে খুশি হবেন, ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন উপলক্ষে এখানে উপস্থিত আছেন ওড়িশা, ত্রিপুরা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কয়েকজন তারা এসছেন নেতৃত্ব। কারণ পশ্চিমবঙ্গে যুব আন্দোলনের একটা ইতিহাস আছে। গোটা দেশে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই গড়ে ওঠার আগে আমাদের পূর্বসূরীরা 60-এর দশকের উত্তাল আন্দোলনে, যখন কৃষক আন্দোলন, যখন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ভিয়েতনামে, কলকাতা উত্তাল, যখন ক্ষেত্রজীবের লড়াই, শ্রমিকের লড়াই, আর এই সব লড়াইকে সূত্রবদ্ধ করে যখন বাম ঐক্য গড়ে উঠছে, মানুষের ঐক্য গড়ে উঠছে, তখনও বামফ্রন্ট গড়েনি, তখন গণতান্ত্রিক যুব ফেডারেশনের জন্ম। তারপরে অনেক পথ হেঁটে, অনেক রক্ত ঘামের বিনিময়ে গোটা দেশে ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গড়ে উঠল 1980 সালে। আজকে এখানে রাজ্যের সম্মেলন। আমি রায়গঞ্জবাসীকে, উত্তর দিনাজপুর জেলার মানুষকে
বাম মনস্ক মানুষদেরকে, গণতন্ত্রপ্রিয় মানুষকে, ধর্মপ্রিয় মানুষকে ধন্যবাদ জানাবো। 2 মাসের কম সময়ের প্রস্তুতি, তারা সাদরে ডিএফআই এর এই 19তম রাজ্য সম্মেলনকে গ্রহণ করলেন। দুহাত উজাড় করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। গোটা রায়গঞ্জকে ডিওএফআই এর শহর হিসেবে সাজিয়ে তুললেন এবং যে প্রতিনিধিরা আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ভোটার সমিতির ব্যবস্থা করেছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মেলন শুরু হয় শহীদ বেদিতে মালা দিয়ে শহীদদের স্মরণ করে। সবাই বক্তৃতার মধ্যে বলব এইখানে শহীদ বেদি করা হয়েছে। সমাবেশের পরে শহীদদের মালা দিয়ে ঝান্ডা পতাকা উত্তোলন করে ওরা ডিএফআই নিজের কাজ শুরু করবে সম্মেলন। তার আগে মানুষকে জানানো যে কেন এই সম্মেলন, কারা এই ডিএফআই, কি করতে চায়, কি দাবি, এগুলো প্রকাশ্য সমাবেশ করতে হয়। কোন পরিবেশের মধ্যে আজকে আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের বিশ্ব, এটা তো আজকে যুব সম্প্রদায়কে জানা দরকার। যদি চাচা আপন যান বাঁচা বললে তো হবে না, আপনি বাঁচলে বাপের নাম বললে তো হবে না। কৃষকদের যে লড়াই হচ্ছে, শ্রমিকদের যে লড়াই হচ্ছে, দেশের অর্থনৈতিক যে অবস্থা হয়েছে, এই করোনা কালে লকডাউনে যা হয়েছে, এই সব তো বোঝার দরকার। তার উপর দাঁড়িয়ে জীবনের দাবি। কিন্তু এখানকার প্রশাসন দেখে করলো। কালকে আমি হঠাৎ শুনলাম পরশু রাত্রে সমাবেশ করতে দেওয়া যাবে না। আরে ত্রিপুরায় ওই বিপ্লব দেবের সরকার আছে, সেখানে মানিক সরকারকে তার নির্বাচনী কেন্দ্রে যেতে দেবে না, মিটিং করতে দেবে না, সিপিএম এর অফিস যেতে বুঝতে পারি যে একটা ফাঁসিবাদী সংগঠন আরএসএস পরিচালিত বিজেপি সরকার, তারা এটা বলতে পারে। আমাদের এখানে তো বিজেপির সঙ্গে নাকি লড়ছে এমন একটা সরকার আছে, তারা কি কেন মোহাম্মদ সেলিম বা মানিক সরকার বা মীনাক্ষী মুখার্জি বা অভয় মুখার্জি বা সায়নদীপরা এখানে মিটিং করবে, আপনারা আসবেন, তাতে আপত্তি কেন? এজন্য আমি কুর্নিশ জানাবো আমার যুব আন্দোলনের নেতৃত্বকে। তারা বলল যত বাধা বিপদ আসুক সমাবেশ তো আমাদের হবে এবং আপনারা তাকে সফল করে তুললেন। আরো বিশাল করে হতো করোনার সময় স্বাস্থ্য সচেতন ভাবে, বৈজ্ঞানিক ভাবে আমরা বলি একটা শারীরিক দূরত্ব রাখতে হবে, মাস্ক করতে হবে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তার মানে এই নয় যে মুখে কথা বলতে পারবো না, তার মানে এই নয় যে স্লোগান তুলতে পারবো না, তার মানে এই নয় যে আমরা দাবি করতে পারবো না। এই দাবি করতে গিয়েই তো এই দেবাগা, এই দিনাজপুরে, এই খাপুরে কৃষক শহীদ হয়েছে। খাদ্য আন্দোলনের সময় এই কালিয়াগঞ্জে, এই জেলায় রামনিহান শহীদ হয়েছে পুলিশের গুলিতে। তাহলে আজকে গুলি মেরে আমাদের সঙ্গে করবো না? এই যুব সম্মেলনের যারা প্রতিনিধি এসছে তাদের মিছিলে সামিল হাইদুল্লাহ, সাথে এই পুলিশের হাতে খুন হয়েছে কলকাতার রাজপথে। তাতে কি ডিএফআই মিছিল থেমে যাবে? তাতে কি ডিএফআই ঝান্ডা উঠে যাবে? ওরা ভুল করছে। ওরা মনে করে আমাদের মিছিলের সামনে দিয়ে কয়েকজনকে গুলি মেরে শেষ করে দেবে, গুন্ডা লাগিয়ে শেষ করে দেবে, জেলে পাঠিয়ে দেবে, কালাকানি করে দেবে। এখনো দিচ্ছে কোথাও মুর্শিদাবাদের পানি খেয়ে, কোথাও এখানে চোপড়াতে গাঁজা খেয়ে করে না। রাজনৈতিক বিরোধীদেরকে কথা বলতে দেবো না। অনেক সন্ত্রাস, অনেক খুনোখুনি, অনেক বাধা, অনেক হামলা, অনেক মিথ্যা মামলা, কিন্তু তাও বামপন্থী শক্তিকে পুলিশের উর্দিয়ার বেরোন দিয়ে শেষ করা যায় না। রাজনৈতিকভাবে লড়াই হোক, নীতিগত অবস্থান নেওয়া হোক, শিক্ষার্থীরা জড়িয়ে থাকে আর পুলিশকেও বলি। হাইকোর্ট বলছে লজ্জা পায় না? চিফ সেক্রেটারিকে বলছে যে দহদাস হয়ে গিয়েছ। প্রতিদিন মিথ্যাচার, শিক্ষক নিয়োগের থেকে আরম্ভ করে 100 দিনের কাজ থেকে বাড়ির টাকা দিয়ে তোলাবাজির টাকা। আমরা বুঝতে পারি যে পুলিশ অফিসার যত আগ বাড়িয়ে চামচা হয়ে সামনে আসে, আমরা বুঝি তোলাবাজির ভাগ সে তত বেশি পেয়েছে, তবে তোলাবাজদের কথা বলি। আমার কোনো চিন্তা হয় না। পুলিশের কাজ খুনোখুনি বন্ধ করা, অপরাধ বন্ধ করা। এই গত সপ্তাহে, এই সপ্তাহে রায়গঞ্জে গুলি মেরে খুন করে দিল একজনকে। প্রতিদিন খবর পান না, খুন হচ্ছে, ছিনতাই হচ্ছে, ভেজাল হচ্ছে, লুটপাট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তন্ত্রে থাকে পুলিশ।
তখন তো পুলিশকে দেখতে চাই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমাদের সমাবেশ করতে হলে আমাদের পুলিশ লাগে না, আমাদের যারা জমায়েতে এসছে তারা নিজেরাই নিয়ম রক্ষা করে। সকালে দেখি তুমুল 2 গাড়ি 3 গাড়ি পুলিশ, যেখানে মানিকটাকে স্টেশন থেকে নিয়ে গিয়ে আমরা রাখার ব্যবস্থা করেছি, হঠাৎ দেখি এত পুলিশ। আমরা তো পুলিশ কেন যারা আপনারা বলে না ভিআইপি এসছে তো, তাহলে আমাদের পাহারা দেওয়ার দরকার আছে। পুলিশের কাজই হয়ে গেছে এখন ভিআইপিকে রক্ষা করা। আমরা ভিআইপিকে রক্ষা না করে মানুষকে রক্ষা করুন। পার্টি অফিসে মালিক সরকার থাকবে, তাতে কোনো পুলিশ লাগে না, কোনো নিরাপত্তা লাগে না। শহীদ যদি আমরা কোনো অনুসরণ করি, শুধু একটা বৃদ্ধে কোনো আনুষ্ঠানিকতা সুন্দর জন্য, আর আমাদের শহীদ বেদি করে শহীদদের স্মরণ কোনো পাবলিক ডান্সের জন্য নয়। এই শপথটা নিয়ে আমি এই কাজটা করতে গিয়ে, এই দাবিটা উত্থাপন করতে গিয়ে, মানুষের স্বাস্থ্যে লড়তে গিয়ে, যুব স্বাস্থ্যের দাবি নিয়ে, শিক্ষার দাবি, স্বাস্থ্যের দাবি, জমির দাবি, ফসলের দাবি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, মানুষের ঐক্যের জন্য, সকলের সম্পত্তির জন্য লড়াই করতে গিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, কাশ্মীর থেকে কৈমা পর্যন্ত আমাদের ভারতের গণতান্ত্রিক যুব প্রতিষ্ঠান এই দাবি করতে পারে এই দেশে স্বাধীনতাকালে সবচেয়ে বেশি জোয়ান শহীদ এই ডিওয়াইএফআই এর ঝান্ডা নিয়ে শহীদ হয়েছে। আজকে মহাত্মা গান্ধীজির জন্মদিন, আমাদের লজ্জা তো, যাকে আমরা জাতির পিতা বলি, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু তাকে গুলি করলো না নাথুরাম গডসে। এরাই তো তারা থেকে এখন যারা যখন এনআরসি, সিএ, এনপিআর এর বিরুদ্ধে যখন দিল্লিতে শাহিনবাগে যখন ধর্ণা হয়, দেশের বিভিন্ন প্রান্তে হয়, বলেছিল না এই নাথুরাম গডসের উত্তরসূরিরা গলি মারো সালকো, তাহলে একদিকে হচ্ছে শহীদ আকাদের উত্তরসূরি, আর একদিকে হচ্ছে গলি মারো সালকো জ্ঞান, যারা মনে করছে সব গুলি মেরে সব ঠিক করে দেবে। বুঝতে হবে, গুলি মেরে তুমি একজন ব্যক্তিকে খুন করতে পারো, কিন্তু তার আদর্শকে কখনো শেষ করতে পারো না, তার দর্শনকে কখনো শেষ করতে পারো না। আজকে প্রতিদিন এই অভিযান চলছে। সবসময় যে বন্দুকের গুলি, সবসময় যে টেররিস্ট সন্ত্রাসবাদী, সবসময় যে ব্যক্তি হত্যাকারী খুন করছে তা নয়। রাষ্ট্রযন্ত্র, যে পুলিশ মানুষের হেফাজত করবে সেই পুলিশকে বারবার লেগে দেওয়া হয়েছে। এখানে কংগ্রেসি জমানায় যখন কৃষকরা এই সময় ধান হয়ে রাস্তা পেল সান হয়ে বলে মাঠ থেকে কৃষকের ফসল কৃষকের গোলায় যাবে তার জন্য লড়াই করতে হয়েছে। আর তখন এই পুলিশ তখন এই কৃষককে আর কৃষকের পাশে দাঁড়িয়েছে, তাকে খুন করেছে। তা থেকে কৃষক আন্দোলন শেষ হয়েছে? কখনো হয়? আজকে দাঁড়িয়ে কৃষকরা গোটা দেশে এত কৃষক সংগঠন একসঙ্গে মিলে ধর্ণা দিচ্ছে না নভেম্বর মাস থেকে 11 মাস জুড়ে। এই যে কদিন আগে ভারত বন্ধ হলো, 11 মাস জুড়ে রাস্তায় কৃষকরা বসে আছে। কেন বসে আছে? শর্ট করে। এখানে আমি রায়গঞ্জ শহরবাসীকে বলছি, যারা মনে করে কেন আন্দোলন, কেন সংগ্রাম, কেন পোস্টার, কেন ঝান্ডা, কেন স্লোগান, কেন দাবি দাবি করতে হয়। আজকে কৃষকরা দাবি করছে 3টে কৃষি সম্পর্কিত যে কালাকানুন, তার বিরুদ্ধে বিদ্যুৎ বিল নিয়ে যেটা আইন করেছে, তাতে আমাদের আপনাদের খরচ করার সীমার বাইরে চলে যায় বিদ্যুৎ, তার জন্য লড়াই হচ্ছে। শ্রমকোট নিয়ে সে ট্রেড ইউনিয়নে লড়াই করছে। কেন শ্রমকোটের বিরুদ্ধে? আদানি আম্বানিদের সাথে শ্রমিক মারার ব্যবস্থা করেছে এই দিল্লির সরকার, দেশের সরকার, তার বিরুদ্ধে তো লড়াই। আসল লড়াইটা তো সেটা। আমাদের দেশের চরিত্র পাল্টে দিচ্ছে। যেটা একটা কল্যাণকামী রাষ্ট্র ছিল, যেখানে একজন অসহায় বৃদ্ধের কি হবে, একজন বিধবার কি হবে, একজন গরিবের সন্তানের কি হবে, একজন গৃহহীন মানুষের কি হবে, একজন বেকার ছেলে মেয়েদের কি হবে, এইসব চিন্তা ভাবনা রাষ্ট্রকে করতে হবে। এটাই আমাদের সংবিধানের নির্দেশমূলক নীতি। রাষ্ট্র মানে তাই, রাষ্ট্র মানে পুলিশ প্রশাসন যন্ত্র নয়। রাষ্ট্র মানে পুলিশ কখনো শাসক দলের প্রশাসন দূর হয়ে যাবে তা নয়। ওয়েলফেয়ার স্টেট সবচেয়ে অসহায়, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল মানুষ, ম্লান মুখগুলোকে ভাষা দিতে হবে, তাদের অধিকার দিতে হবে। কিন্তু আজকে কি করেছে?
আমাদের সংসদ, আমাদের বিধানসভা, আমাদের পুরসভা, আমাদের পঞ্চায়েত, যেগুলো মানুষের কথা বলার কথা, যেগুলো জনপ্রতিনিধি হওয়ার কথা, যেখানে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা, সেগুলোকে এমন করে দিয়েছে যেখানে চিট ফান্ডের টাকা হোক, আদানি আম্বানির টাকা হোক, কালো টাকা হোক, লুটের টাকা হোক, তোলাবাজির টাকা হোক, সেই টাকার বিধি বন্দোবস্ত করে কোথাও বিরিয়ানি খাইয়ে, কোথাও পিকের মতো কোম্পানিকে নিয়ে এসে, কোথাও মিথ্যাচার করে, কোথাও মন্দির মসজিদ হিন্দু মুসলমান করে, কোথাও মন্দিরের সামনে গরুর রক্ত দেখিয়ে, কোথাও মসজিদের সামনে শুয়োরের মাংস দেখিয়ে মানুষকে খেপিয়ে লেলিয়ে একে অপরের বিরুদ্ধে করে দিয়ে এই সংসদ, এই বিধানসভা, এই পুরসভা, এই পঞ্চায়েত, এই সব জায়গায় যেখানে মানুষের জন্য সিদ্ধান্ত হতো সেটা এই সমস্ত দালাল, তোলাবাজ, আদানি আম্বানির দালাল, কোটিপতি তারা দখল করে নিয়েছে। চিট ফান্ডের মালিক আর নালে তার দালাল সে যাবে। তাহলে যার চিটে ফান্ডের টাকা লুট হয়েছে তার কথা কেউ যাতে না বলে, সেই টাকা যাতে ফেরত না দিতে হয়। বেকার ছেলে মেয়েদের প্রতিনিধি আমাকে কাজ দাও এ কথা যাতে না বলতে পারে। কেন স্কুল বন্ধ 2 বছর ধরে? গরিব মানুষের ছেলে মেয়েরা স্মার্টফোনে ক্লাস হবে? কার কাছে স্মার্টফোন কথা আছে? কথা পর্যন্ত যে ছেলে মেয়েরা স্কুলে এসেছিল 34 বছর ধরে বামফ্রন্ট সরকার 3 করে ভূমি সংস্কার করে, ক্ষুদ্র মাঝারি সেচ করে, কৃষকদের আয় বাড়িয়ে, যোগাযোগ ব্যবস্থা করে তুলে, প্রাথমিক স্কুলের একটা নেটওয়ার্ক তৈরি করে, জনশিক্ষার প্রসার তৈরি করে, যাদের নানা নানি দাদা দাদি কখন স্কুলে যায়নি সেই ঘরের ছেলে মেয়েদের স্কুলের আঙিনায় নিয়ে এসেছিল। আজকে ভারত সরকার আর আমাদের রাজ্য সরকার কি করে মিড ডে মিলের খরচ বাঁচানো যায়, ইউনিফর্মের খরচ বাঁচানো যায়, পাঠ্যপুস্তকের খরচ বাঁচানো যায়, স্কুলে শিক্ষক নিয়োগ না করে টাকা সাশ্রয় করা যায়, সেই টাকা লুট হতে পারে, বিধি বন্দোবস্ত হতে পারে, কিন্তু স্কুল খুলতে হবে না। 2 বছর যদি আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলেন, যারা প্রথম প্রজন্ম শিখছে তাদের 2 বছর স্কুলে না যায়, যা করেছিল সেটাও ভুলে যাবে। স্কুলে যাওয়ার রাস্তা ভুলে যাবে, শিক্ষা ভুলে যাবে। যারা ভুয়ো ডিগ্রি নিয়ে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী হয় তারা এটাই চায় যে স্কুল কলেজে পড়াশোনা করে কি হবে। কারণ যত পড়বে তত শিখবে, যত শিখবে তত প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তর তাদের জানা নেই। সেই জন্য স্কুল বন্ধ করে দেয়, কিন্তু বার করবে, পানশালা করবে, রেস্টুরেন্ট করবে। সেই একই কারণে বলে মিটিং করতে পারবেন না, কিন্তু আমরা দুর্গা পুজোর প্যান্ডেলকে টাকা দেবে যাতে ভালো করে প্যান্ডেল গড়ে তোলা যায়, অথচ বিআইএফের সমাবেশের মঞ্চ কাজে লাগাবে, মানে করোনা দেখে দেখে আসবে। এই মোদী দিদির পক্ষে বলছে তাহলে সেখানে করোনা ঢুকবে না, আর এই বিরুদ্ধে বলছে সেখানে করোনা ঢুকবে। করোনার সঙ্গে এমন কোনো বন্ধুত্ব আমাদের সঙ্গে নেই। এটা বুঝতে হবে, রোগ যেমন কোনো দল মানে না, কোনো নিয়ম মানে না, কোনো ধর্ম মানে না। রোগীর রাজ্যে টিকার জায়গা পাওয়া যায়নি সেকেন্ড ওয়েভের সময়, তখন তো যোগীজি মুখ্যমন্ত্রী আসেন বলে করোনা তো বলেনি, তাই তো? ওখানে করোনা হবে না, যখন হয় তখন সবার জন্য হয়। যখন পেট্রোল ডিজেলের দাম, রান্না গ্যাসের দাম যখন বাড়ে তখন সবার জন্য বাড়ে। আর যখন পেট্রোল ডিজেলের দাম ডবল সেঞ্চুরি, সিঙ্গল সেঞ্চুরি হয়ে গেছে, কারণ আমাদের রাজ্যে সর্ষের তেল সবচেয়ে বেশি বাঙালি তো ভাজা মুচি খায়। কত টাকা লিটার এখন? কত টাকা কিলো? হ্যাঁ 200, কেউ বলে 200, কেউ বলে 210, তাই তো? হ্যাঁ 220। हेलो भैया अभी तो 220 हुआ है, 420 तो नहीं हुआ है। কে কার বিরুদ্ধে বলবে? কে বলবে? এই জন্য গরিব মানুষকে এক কাটতে হতে হয়, এই জন্য সংগঠন করতে হয়, এই জন্য ঝান্ডা তুলে ধরতে হয়, এই জন্য মিছিল মিটিং করতে হয়, এই জন্য রাস্তায় নামতে হয়। যারা আজকালের সম্মেলন করছে বড় বড় পুঁজিপতিরা, তারা নিজের মধ্যে কথা বলে নিচ্ছে, তাই তো? কিন্তু আমি আপনি যাতে কথা না বলতে পারি, কাছাকাছি না আসতে পারি, তার জন্য সব রকমের বাধা এবং এই জন্য আমরা বলেছিলাম সোশ্যাল ডিস্টেন্সিং নয়, সামাজিক দূরত্ব নয়, সামাজিক নৈকট্য তৈরি করতে হবে, মানুষকে আরো কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসার মনোভাব থেকেই রেড ভলেন্টিয়ারে যখন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ছুটেছে, যখন দাঁড়িয়ে
সরকার অ্যাম্বুলেন্স দিতে পারছে না, কারণ টোটো করে নিয়ে রুগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এখানে হচ্ছে তার মানবিক দিক। আসলে তাকে প্রথমে মানুষ হতে হয়, মানুষের জন্য দরদ থাকাতে হয়, আর তারপরে তার জন্য কাজে কাজে করতে হয়। এই মঞ্চে ব্যবহার করে এই ছাত্র যুবরাই আমাদের বামপন্থী ছাত্র যুবরাই ভলেন্টিয়ার, তাদেরকে আমি বেশ জানাচ্ছি কীভাবে তারা উদাহরণ তৈরি করেছে। একদিকে লুটে খাওয়ার লোক, আজকে আমাদের দেশে হোক রাজ্যে হোক লুটে খাওয়ার লোক লাট সাহেব হচ্ছে, আর যারা খেটে খাওয়া লোক তাদের কাজের অধিকার কেড়ে নিয়ে খুঁটে খাওয়া করে নিচ্ছে। আমরা যাতে সবাই খুঁটে খাওয়াতে পরিণত না হই, তার জন্য এই লড়াইটা করতে হবে। আমরা খেটে খাওয়া মানুষ, কেউ কাউকে খাওয়ায় না। হ্যাঁ, जब तक मेरे हाथ में छाले नहीं पड़ते तब तक मेरे बच्चे के पेट में निवाले नहीं पड़ते। যতক্ষণ না হাতে খোঁজটা ধরে ততক্ষণ তার ছেলের মুখে অন্ন জোটায় না। আর এই জন্য আমরা কাজের অধিকার চাই, কারণ কোনো দয়া চাই না। আর সেই কাজের অধিকার লড়ে নিতে হয়, সেই জন্য লড়াইয়ের অধিকার চাই। এটা আসলে হক কথা, হক কথা বলতে জানতে হয়, হকের লড়াই লড়তে হয়। কিন্তু হকের লড়াই করতে গেলে হক চাই, সেই হকটাই হচ্ছে সংগঠন। আর এই জন্যই আমাদের অফিসগুলোতে আক্রমণ করেছিল, এখান থেকে ত্রিপুরা পর্যন্ত। এজন্য দক্ষিণপন্থী উত্থান মানে বলে সংগঠন করো না, পতাকা দ্বন্দ্ব ভেঙে দাও, শহীদ ত্যাগী ভেঙে দাও, জেগের মূর্তি ভেঙে দাও, সুকান্ত মূর্তি ভেঙে দাও। কেন বলো? যাতে গরিব মানুষের মাথা তুলে দাঁড়ানোর হক না থাকে। এই জন্য বলে সম্মেলনকে দেবো না, করলে প্রকাশ্য সমাবেশ করতে দেবো না। কিন্তু আপনাদের ছিলাম, আপনারা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্ব এবং আপনারা এখানে যারা সমবেত হয়েছেন আর যারা এখানে আসেননি, অনেককে আসতে বলিনি, আমরা বারণ করেছি, কারণ অভাব করতে পারে। কিন্তু তা সত্ত্বেও যারা এসছেন তারা এটা বুঝিয়েছেন, হ্যাঁ ডিওয়াইএফ এর হক আছে, সে সমাবেশ করে দেখিয়ে দিয়েছে। এই হক দিয়েই সে হকের জন্য লড়াই করবে এবং হক আদায় করে ছাড়বে। এই সিদ্ধান্ত আপনারা করবেন। 19তম সম্মেলনকে আমি সফল করার জন্য আপনাদের যেমন ধন্যবাদ জানিয়েছি, তাদের সফল